হ্যালো স্টুডেন্টস, তাহলে আগের দিন আমরা আওয়ার অ্যানামিকাইটের টেক্সট পোর্শনটা শেষ করেছিলাম আর আমি কিছু গ্রামার কোশ্চেন দিয়েছিলাম, বলেছিলাম আজকে সেগুলো অ্যান্সারগুলো বলে দিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা ডিসকাস করে দেবো। তো সেগুলো আজকে শুরু করছি। তোমাদের গ্রামারের কোশ্চেন দিয়েছিলাম এই 10টা, সেখান থেকে একটা একটা করে স্টার্ট করছি, আলোচনা করে দিচ্ছি আমি কীভাবে হচ্ছে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড, এটাকে বলেছিল সিম্পল সেন্টেন্স করতে। এটা আছে কম্পাউন্ডে, আমরা দেখতে পাচ্ছি এখানে কনজাংশন দিয়ে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে। তাহলে উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, একে অন্যের ওপরে ভরসা করে আর কি। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, তাহলে এটাকে আমরা এই হ্যাড যে ভার্বটা আছে এটাকে আমরা করে দেবো হ্যাভিং দি করতে পারি। হ্যাভিং টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার উই ডিড সো, একে অন্যের উপর নির্ভর করতে হয়েছিল বলে হ্যাভিং টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার উই ডিড সো। নেক্সট কোয়েশ্চেনটায় আসছি। They said we must be so lonesome over there with no other children near us. Change the mode of narration. এটা ইজি আছে, they saidটাকে আমরা দিয়ে আরম্ভ করব। They said you must be so lonesome over there. এখানে খেয়াল করতে হবে they মানে কারা, they মানে হচ্ছে মেইনল্যান্ডের লোকজন। তারা বলছে কাকে? ন্যারেটরকে। তো ন্যারেটরকে বলছে মানে ন্যারেটর উদ্দেশ্যে বলছে, মানে ইউ করে বলছে আর কি। They said you must be so lonesome over there with no other children near you. নেক্সট বলা হচ্ছে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। কোয়ারেলড এর নাউন ফর্ম। কোয়ারেলড হচ্ছে ঝগড়া করা, আমি পড়ানোর সময় বলেছিলাম, আর ঝগড়া ইংরাজি হচ্ছে কোয়ারেল, একই ইংলিশ। তাহলে ক্লড অ্যান্ড আই নেভার হ্যাড এ কোয়ারেল। খেয়াল করবে কোয়ারেল যখন আমি নাউন লিখছি তখন কিন্তু একটা এল, আর ভার্বের পাস্ট টেন্স হলে কোয়ারেলড হয়ে গেলে কিন্তু তখন দুটো এল হয়ে যাবে, বানানটা ভুল করবে না। নাম্বার 4, ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। কমপ্লেক্স করতে বলা হয়েছে, কীভাবে এটা? ইট ডিডন্ট সিম দ্যাট ফাদার হ্যাড এনি রিলেশনস এক্সেপ্ট আস। ইট ডিডন্ট সিম একটা পার্ট, আর দ্যাট ফাদার ডিডন্ট হ্যাভ এনি রিলেশনস এটা আরেকটা পার্ট। নাম্বার 5, এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম চেঞ্জ দ্য ভয়েস। এখানে খেয়াল করবে, আমি এটা ইউনিট 2 পড়ানোর সময় বলেছিলাম যে এখানে এই সেন্টেন্সটা দেখো, এখানে কিন্তু দুটো অবজেক্ট রয়েছে। এ বয় অন দ্য মেইনল্যান্ড এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, শোড হচ্ছে আমাদের ভার্ব। দুটো অবজেক্ট কি কি? একটা হচ্ছে ক্লড আর একটা হচ্ছে হাউ টু মেক দেম, এটা হচ্ছে রাইট ট্রান্সিটিভ ভার্ব। দুটো অবজেক্ট আছে। কি শিখিয়েছিল? হাউ টু মেক কাইটস। কাকে শিখিয়েছিল? ক্লডকে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা নিয়মটা জানি, যেটা সেকেন্ডারি ভার্ব, যেটা সেকেন্ডারি অবজেক্ট, এটা সেকেন্ডারি অবজেক্ট, মানে রুল অফ থাম্ব মেনটেন করতে হলে আমরা বলি যে যেটা জীবিত যে অবজেক্টটা আছে সেটাকে নিয়ে আমরা আগে নিয়ে চলে আসবো। তাহলে ক্লডটা এখানে আগে চলে আসবে। তাহলে ক্লড ওয়াজ শোন হাউ টু মেক দেম বাই এ বয় অন দ্য মেইনল্যান্ড। ক্লডটা আগে চলে আসলো, ক্লড, তারপরে বি ভার্ব আসবে, ওয়াজ শোন, শো এর থার্ড ফর্ম, তারপরে আসবে সেকেন্ড অবজেক্টটা হাউ টু মেক দেম, তারপরে বাই দিয়ে যেটা ছিল কে শিখিয়েছে, এ বয় অন দ্য মেইনল্যান্ড। নেক্সট আসছে নাম্বার 6, ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। কমপ্লেক্স সেন্টেন্স। হোয়েন উই ওয়ার ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। যখন আমরা ফিরে আসলাম। এটা কি ক্লজ হচ্ছে? হোয়েন উই ওয়ার ব্যাক অন দ্য আইল্যান্ড, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। উই মেড প্লেন্টি অফ কাইটস। নাম্বার 7 বলছে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। কম্পাউন্ড সেন্টেন্স, ভীষণ সোজা। অ্যান্সারটা হবে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট অ্যান্ড ইট মেড এ বিগ হোল, এবং একটা গর্ত হয়ে গেছিল। নাম্বার 8 আবার বলেছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইয়োর কাইট, হি সেড। এখানে খেয়াল করে দেখবে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু নো, আরটা হচ্ছে হোয়াট বিকেম। ওয়ানটা আছে হচ্ছে ডু ইউ ওয়ান্ট, যেটা আছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর বিকেমটা আছে হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে সেটা খেয়াল করে আমি করব। তাহলে হি আস্কড হবে, কোশ্চেন যেহেতু এটা, হি আস্কড ইফ উই ওয়ান্টেড টু নো। ওয়ান যেহেতু প্রেজেন্ট টেন্সে ছিল আর বাইরে সেড আছে বলে এটা পাস্ট টেন্স হয়ে গেল, ইফ উই ওয়ান্টেড টু নো। আর বিকেম যেহেতু অলরেডি পাস্ট টেন্সে আছে, আমরা জানি যে পাস্ট টেন্স থাকলে আর হি সেডটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। হোয়াট হ্যাড বিকাম, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, হ্যাড বিকাম অফ আওয়ার কাইট। ভালো করে খেয়াল করে দেখবে, আবার বলছি আমি, হি আস্কড ইফ উই ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম
অফ আওয়ার কাইট। ঠিক আছে, নেক্সট আসছে নাম্বার 9, হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার টার্ন ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কী করে বলবো এটা? দুটোভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে হি ওয়াজ আনএবল টু ফাইন্ড হিজ সিস্টার। আনএবল মানে হচ্ছে অক্ষম বা ব্যর্থ হওয়া, সেটাকে আমরা বলতে পারি হি ফেল টু ফাইন্ড হিজ সিস্টার বা হি ওয়াজ আনএবল টু ফাইন্ড হিজ সিস্টার। দুটোই শিখে রাখবে এখানে। নাম্বার 10, ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। নেগেটিভ করতে বলা হয়েছে। কী হবে এটা? ডিক অ্যান্ড মিমি আর সো জলি দ্যাট ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। তারা এতটাই হাসি খুশি যেটাকে আমরা কিনা বাক্যে বলে প্রকাশ করতে পারবো না। তাহলে এই কটা ছিল আমাদের গ্রামার। আর কোশ্চেন অ্যান্সার তোমরা আমায় কিছু পাঠিয়েছো, আর আমি টেস্ট পেপার থেকে দেখে কিছু সিলেক্ট করে রেখেছি, সেগুলো আমি বলছি। ফার্স্টে আসছি ইউনিট 1-এ। নাম্বার 1 বলছে, ওয়াই ডিড পিপল পিটি দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার। লোকজন ন্যারেটর এবং তার ভাইকে কেন দয়া করত? কি বলবো অ্যান্সারটা এখানে? যে পিপল ফেল্ট, লোকজন মনে করতো, দ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার মাস্ট বি ভেরি লোনসাম অন দেয়ার আইল্যান্ড। যে তারা, যে লেখিকা এবং তার ভাই নিশ্চয়ই খুব একাকী দ্বীপের মধ্যে। উইথ নো আদার চিলড্রেন নিয়ার দেম, তাদের কাছে অন্য কোনো বাচ্চা নেই বলে। সো হোয়েন ইট ওয়াজ টাইম ফর দেম টু রিটার্ন টু দ্য আইল্যান্ড, যখন তাদের ফেরার সময় হলো, পিপল ফেল্ট পিটি ফর দেম, লোকজন তাদের জন্য দয়া করত। নেক্সট কোশ্চেনে আসছি ইউনিট 1 থেকেই। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। এটা হচ্ছে টেক্সট থেকে একটা লাইন, সেখান থেকে কোশ্চেন বলছে হু আর দেম। দেম বলতে কাকে বলা হয়েছে? Why did the narrator feel it was just as well that there were none of them on her island? লেখিকা কেন মনে করেছিলেন যে জাস্ট অ্যাজ ওয়েল, যে ভালোই হয়েছে তারা কেউ নেই, এই ভালোই হয়েছে তিনি কেন মনে করেছিলেন? তাহলে একে একে আমরা আসছি। ফার্স্ট কোশ্চেনটা আসছি, হু আর দেম। হিয়ার দেম রেফার্স টু দ্য চিলড্রেন ফ্রম দ্য মেইনল্যান্ড। এখানে দেম হচ্ছে মেইনল্যান্ডের ছেলে মেয়েগুলো। যা কেন মনে করেছিল জাস্ট অ্যাজ ওয়েল, সেটা হচ্ছে দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ক্লড উড হ্যাভ প্রেফার্ড মোর চিলড্রেন টু প্লে উইথ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অ্যান্সার লেখার সময় অবশ্যই মেনশন করে দেবে যে তারা চাইতো অন্যান্য ছেলে মেয়ে থাকুক খেলার জন্য। বাট কিন্তু দে ইউজ টু কোয়ারেল এ গুড ডিল, তারা অনেক ঝগড়া করতো উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, মেইনল্যান্ডের চিলড্রেনের সঙ্গে তারা অনেক ঝগড়া করতো। সো শি ফেল্ট ইট ওয়াজ জাস্ট অ্যাজ ওয়েল, সেই জন্য তিনি মনে করতেন যে ভালোই হয়েছে ওই দ্বীপে আর কোনো ছেলে মেয়ে নেই, কারণ থাকলেই তাদের সঙ্গে ঝগড়া হতো। ঠিক আছে, বুঝে অ্যান্সারটা এখানে করবে। নাম্বার 3, হোয়াট পাজল দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ক্লড। ন্যারেটর এবং তার ভাই ক্লড তারা কেন পাজলড ফিল করেছিল? এটা ইউনিট 1-এর শেষের দিকে দেখতে পাবে। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, ওই লাইন থেকে দেওয়া হয়েছে। তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো? The narrator and Claude knew, জানতো, that people on the mainland had relations. The mainland এ লোকজনের আত্মীয় স্বজন রয়েছে। But their father did not seem to have any relations except themselves. কিন্তু তাদের বাবার কোনো রিলেশন ছিল না মনে হয়, did not seem, except themselves, তারা নিজেরা ছাড়া। So they were very puzzled, সেই জন্য তারা খুব বিভ্রান্ত ছিল। They were very puzzled. They did not understand, তারা বুঝতে পারতো না, why they had no other relations, তাদের কেন আর কোনো রিলেশন নেই। ঠিক আছে, নেক্সট আসছি আমরা ইউনিট 2। নাম্বার 1 বলছে, হাউ ডিড ক্লড লার্ন হাউ টু মেক কাইটস। কী করে ক্লড ঘুড়ি বানানো শিখলো? হাউ ডিড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর প্লে উইথ কাইটস অন দেয়ার আইল্যান্ড, এবং কীভাবে সেই ঘুড়ি দিয়ে তারা তাদের দ্বীপে এসে খেলতো। তাহলে ফার্স্ট পার্টটা হচ্ছে, এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস, ভীষণ সোজা অ্যান্সার। সেকেন্ড পার্টটা কীভাবে লিখবো? অন দ্য আইল্যান্ড, দ্বীপে এসে, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড মেড প্লেন্টি অফ কাইটস, তারা অনেক ঘুড়ি বানিয়েছিল। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড দে উড প্লে শিপরেক মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। একদম প্রায় টেক্সটের লাইন, শুধু ওখানে উই আছে, আমরা এখানে দে করেছি। যেহেতু টেক্সটে লেখা হয়েছে ফার্স্ট পার্সন থেকে, যে লিখে নিজে লিখছে, আর আমরা যেহেতু থার্ড পার্সন থেকে লিখছি বলে আমরা দে করে লিখব। এই ভুলটা কেন পরীক্ষার সময় করবে না, উই করে আসবে না পরীক্ষার সময়।
নেক্সট কোশ্চেন, হাউ ডিড দ্য ন্যারেটর মেক এ হোল ইন দ্য কাইট? কী করে ঘুড়ির মধ্যে একটা গর্ত হয়ে গেল? অ্যান্সার, হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট আউট অফ দ্য হাউস, যখন ঘুড়িটাকে বাড়ি থেকে নিয়ে আসছিল, শি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, তিনি হোঁচট খেয়ে পাথরের ওপরে পড়ে গেলেন। হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, এবং তার এলবোটা কনুইটা ঘুড়ির মধ্যে দিয়ে চলে গেল একটা গর্ত করে। একইভাবে ওখানে টেক্সটে দেখবে ফার্স্ট পার্সনে করা আছে, আমি করেছি বলে, আমরা করব এখানে থার্ড পার্সনে, শি দিয়ে করছি, আমরা হার্ট দিয়ে করছি। নাম্বার 3, হোয়াই ওয়াজ দ্য কাইট রিপেয়ার্ড উইথ দ্য লেটার? কেন ঘুড়িটাকে চিঠি দিয়ে মেরামত করা হয়েছিল? চিঠি দিয়ে কেন? ঠিক আছে, অন্য কিছু দিয়ে করা হয়নি কেন? ঠিক আছে, যদি কোশ্চেনটা একটা শর্ট কোশ্চেন থাকে, তোমাকে বলা হলো যে চুজ এনি অপশান, তাহলে আমাদের শর্ট করে লিখলে হবে, কিন্তু যদি 2 নাম্বারের থাকে আমাকে কিন্তু বড় করে বলতে হবে। যদি এমসিকিউ থাকে যে লাল কাগজ ছিল না বলে, তাহলে আমরা বলে দিতে পারবো, কিন্তু 2 নাম্বারের কোশ্চেন হলে একটু কিন্তু আমাকে গুছিয়ে অ্যান্সার দিতে হবে। কি লিখবো? হোয়েন দ্য ন্যারেটর অ্যাক্সিডেন্টালি মেড এ হোল ইন দ্য বিগ রেড কাইট, যখন তিনি ভুল করে একটা গর্ত করে ফেললেন, she and her brother hurried to fix it because they wanted to send it up before the wind fell. ওরা তাড়াতাড়ি করে সেটাকে মেরামত করতে গেল, কারণ তারা বাতাসটা বন্ধ হয়ে যাওয়ার আগে ওটাকে ওপরে ওড়াতে চাইছিল। They knew they had no more red paper, তারা জানতো আর কোনো লাল কাগজ ছিল না। So they went inside the lighthouse and took the first thing that came handy. প্রথমে যেটা হাতের সামনে আসলো ওটাকে নিয়ে চলে আসলো। সেটা কি ছিল? An old letter lying on the bookcase in the sitting room. That is why they repaired the kite with the letter. সেই জন্য হাতের সামনে ওটাকে ফার্স্টে পেয়েছিল বলে, সেই জন্য চিঠি দিয়ে ওরা ঘড়িটাকে মেরামত করেছিল। একটু কিন্তু অ্যান্সারটা গুছিয়ে লিখতে হবে পরীক্ষায়। নেক্সট আসবো ইউনিট 3। এই কোশ্চেনটা আমাকে একজন পাঠিয়েছিল, হোয়াট স্টোরি ডিড ফাদার টেল? বাবা কি গল্প বলেছিল? ঠিক আছে, ইউনিট 3 একদম শুরুতে, হি টোল্ড আস দ্য হোল স্টোরি। এটাকেও একটু কিন্তু গুছিয়ে অ্যান্সার দিতে হবে, শর্টে দিতে হবে। এটা কিন্তু আমি পুরো লিখতে হলে কিন্তু অনেক বড় অ্যান্সার হয়ে যাবে, এত বড় অ্যান্সার লেখা পরীক্ষায় আমার জায়গা পাওয়া যাবে না, ওই জন্য আমাকে গুছিয়ে একটু কম্প্যাক্ট করে অ্যান্সার দিতে হবে। ফাদার টোল্ড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হাউ হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তাহলে বাবা বলেছিল ন্যারেটরকে এবং ক্লডকে কী করে তিনি বাড়িতে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছিলেন। হাউ হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড লার্ন দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড কুড নট ফাইন্ড হিজ সিস্টার। কী করে যখন তিনি ফিরে গেলেন তখন জানতে পারলেন যে তার ভাই মারা গেছে এবং তার বোনকে খুঁজে পাচ্ছিলেন না। হি অলসো টোল্ড, তিনি আরও বললেন, হাউ ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দেয়ার কাইট, কী করে ডিক আর মিমি ওদের ঘুড়িটাকে পেয়েছিল। অ্যান্ড শোড ইট টু দেয়ার মাদার আন্ট এস্টার হু ওয়াজ ফাদার্স লস্ট সিস্টার, যিনি কিনা আন্ট এস্টারকে তারা দেখালো। আন্ট এস্টার কিনা কী ছিলেন? তিনি ছিলেন হচ্ছে বাবার পুরনো হারিয়ে যাওয়া বোন। হাউ শি হ্যাড রেকগনাইজ দ্য লেটার উইথ হুইচ দ্য কাইট ওয়াজ প্যাচড, কী করে তিনি চিঠিটা বুঝতে পারলেন, চিনতে পারলেন। অ্যান্ড হাউ শি হ্যাড রিটার্ন ব্যাক, এবং কী করে তিনি আবার আরেকটা চিঠি লিখে অ্যান্সার দিয়েছিলেন। তাহলে পুরো ঘটনাটাকেই আমি বললাম, কিন্তু শর্টে বললাম, খেয়াল রাখবে এই কোশ্চেনটা, যে আমাকে বলতে হবে পুরোটাই, কিন্তু আমাকে বলতে হবে সংক্ষেপে, তাহলে কিন্তু অনেক বড় অ্যান্সার হয়ে যাবে এটা। নেক্সট কোশ্চেনে আসছি, হাউ ডিড আন্ট এস্টার নো হু দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার মাস্ট বি, কী করে বুঝতে পারলো ন্যারেটর এবং তার ভাই তারা কে ছিল? অ্যান্সার হচ্ছে কী হবে? আন্ট এস্টার রেকগনাইজড, চিনতে পারলো, দ্য ওল্ড লেটার উইথ হুইচ দ্য রেড কাইট ওয়াজ প্যাচড, যে চিঠি দিয়ে কাইটটা মেরামত করা ছিল সেটাকে চিনতে পারলো। শি হারসেলফ হ্যাড ওয়ান্স রিটেন ইট টু হার ব্রাদার, তিনি নিজেই সেটাকে লিখেছিলেন তার ভাইকে। শি অলসো রেকগনাইজড দ্য নেমস ফিলিপা হুইচ ওয়াজ দ্য নেম অফ হার মাদার অ্যান্ড ক্লড হুইচ ওয়াজ দ্য নেম অফ হার ফাদার, তিনি আরও চিনতে পারলেন নাম দুটো, ফিলিপা এবং ক্লড, যেটা তার মায়ের নাম এবং তার বাবার নাম ছিল। সো সেই জন্য শি আন্ডারস্টুড, তিনি বুঝতে পারলেন, দ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার হু হ্যাড মেড দ্য কাইট মাস্ট বি হার নিস অ্যান্ড নেফিউ, যে এই দুজন নিশ্চয়ই তাহলে কে হবে? তার ভাইঝি এবং ভাইপো, নিস অ্যান্ড নেফিউ। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসছি লাস্ট কোশ্চেনে এখানে, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াজ দ্য বেস্ট অফ ইট অল অ্যান্ড ওয়াই? ন্যারেটরের কথা অনুযায়ী কোনটা বেস্ট অফ ইট অল এবং কেন? অ্যান্সার হচ্ছে
অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার হ্যাভিং রিলেশনস ওয়াজ দ্য বেস্ট অফ অল। ন্যারেটরের কথা অনুযায়ী রিলেশন থাকা ছিল, আত্মীয় স্বজন থাকা ছিল তাদের কাছে দ্য বেস্ট অফ অল, সব থেকে ভালো। কেন? দ্য ন্যারেটর অলওয়েজ ওয়ান্টেড টু হ্যাভ রিলেশনস লাইক দ্য পিপল অফ দ্য মেইনল্যান্ড। ন্যারেটর সবসময় চাইতো যে মেইনল্যান্ডের লোকের মতো তার কাছে তাদের সঙ্গে রিলেশনশিপ থাকুক, আত্মীয় স্বজন থাকুক। সো হোয়েন আন্ট এস্টার, ডিক অ্যান্ড মিমি কেম টু লিভ উইথ দেম, যখন আন্ট এস্টার, ডিক অ্যান্ড মিমি ওদের সঙ্গে থাকতে আসলো, হার উইশ ওয়াজ ফাইনালি ফুলফিলড, তার যে ইচ্ছেটা ছিল সেটা অবশেষে সত্যি হলো। দ্যাট ইজ ওয়াই শি ফেল্ড ইট ওয়াজ দ্য বেস্ট অফ অল, সেই জন্য তিনি মনে করলেন যে এটা এর থেকে ভালো কিছু হয় না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই টেক্সটটা এখানে মোটামুটি শেষ হলো। আমরা টেক্সটটা পড়িয়ে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করে দিলাম। নেক্সট ভিডিওটা আমি দেখছি কিসের ওপর করা যায়, আমাকে অন্য ক্লাসেরও কিছু ভিডিও করতে হবে। তো তোমাদের যদি আগেও যেটা বলেছিলাম কোনো কোশ্চেন থাকে বা তোমরা যদি কোনো টপিকের ওপরে ভিডিও চাও যেটা আমি করে পাঠাই, তাহলে সেটা আমাকে কমেন্টে লিখে দেবে, বা তুমি আমাকে লিখে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ পাঠাতে পারো। তাহলে তার উপরে ভিডিও করে আমি আবার সেটাকে আপলোড করব। তোমরা খেয়াল রাখবে এই আমাদের স্কুলের ওয়েবসাইটের পেজের উপরে। ওকে।